অপরাধ হলেই আলটপকা মন্তব্য। সেদিন অতীত, বারুইপুরে কড়া প্রশাসন, বারুইপুরে এনকাউন্টার। নৃশংস ঘটনা। 12 বছরের একটি মেয়ের সঙ্গে ঘৃণ্য অপরাধ। খবর প্রকাশ্যে আসা মাত্রই অ্যাকশনে সরকার, তৎপর মুখ্যমন্ত্রী, আসরে রাজ্য প্রশাসন। অপরাধ ঘটল, প্রশাসন ব্যবস্থা নিল, কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী নিজে। যা দেখে অনেকেই বলছেন এমনটাই তো হওয়ার কথা। রাজ্যে কোনো অপরাধের ঘটনা ঘটলে রাজ্যের প্রশাসনিক প্রধান কড়া বার্তা দেবেন, ব্যবস্থা নেবেন, এটাই তো স্বাভাবিক। বদলের সরকারের কাছে এই আশা তো করা হয়েছিল। এটাই তো এতদিন হতো না। নানা সময় শোনা যেত নানা আলটপকা মন্তব্য। পার্ক স্ট্রিটে গণধর্ষণ, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সাজানো ঘটনা। মুখ্যমন্ত্রীর মতামতের বিরুদ্ধে গিয়ে তদন্ত চালিয়ে রাজরোষের মুখে পড়েন সে সময় লালবাজারের গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন। 2012 সালে কাটোয়াগামী ট্রেনে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওই মহিলার পরিবার সিপিআইএম করে। কামদুনি গণধর্ষণের পর শোনা গিয়েছিল ছোট ঘটনার তত্ত্ব। এত 10 কোটি লোক, কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। সন্দেশখালী কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল। হাঁসখালি গণধর্ষণ কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন ঘটনাটা খারাপ, কিন্তু ছেলেটার সঙ্গে অ্যাফেয়ার ছিল। দুর্গাপুরে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। এক্ষেত্রে তৎকালীন মুখ্যমন্ত্রী যা বলেছিলেন তাতেও বিতর্কের ঝড় ওঠে। How they came out in the night at 12:30, and especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. I don't care. এসব দেখে অনেকেই প্রশ্ন তুলতেন, খোদ রাজ্যের প্রশাসনিক প্রধান যদি এমন মন্তব্য করেন তাহলে আর কি তদন্ত হবে, বিচারই বা কি করে মিলবে। আরজি কর, কসবা ল কলেজের ক্ষেত্রে তো তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে। প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, তিনি যদি আমার মেয়ের বিচারে এখনকার যিনি মুখ্যমন্ত্রী তার মতো তৎপর হতেন, আমি তো ন্যায় পেয়ে যেতাম, বিচার পেয়ে যেতাম। আমার তামান্নার বয়সের ওই মেয়েটা 24 ঘন্টার মধ্যে যে 3 জন গ্রেপ্তার হয়েছে, তার জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুভেচ্ছা জানাই। টিএমসি সরকার থাকতো তাহলে এই 3 জন গ্রেপ্তার হতো না। বদলের বাংলায় এবার বদলে যাওয়া ছবি। এমন অপরাধ হলে মুখ্যমন্ত্রী আলটপকা মন্তব্য করেন না, কড়া বার্তা দেন, প্রশাসন ময়দানে নামে। নিউজ 18 বাংলা। পুলিশ কি এনকাউন্টার করতে পারে? এনকাউন্টার নিয়ে সুপ্রিম কোর্টের কি রায়? খুব সঙ্গত কারণেই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমাজ মাধ্যম কার্যত আড়াআড়ি বিভক্ত। একদল তারা বলছেন যে যেমন কর্ম তেমন ফল, কিন্তু অন্য একদল তারা বলছেন যে না, এটা ঠিক কাজ হয়নি, এভাবে কাউকে মেরে ফেলা যায় না, এটা অসাংবিধানিক, এটা বেআইনি। যারা এটা বলছেন তারা মূলত যে যুক্তিটা সামনে আনছেন যে রাষ্ট্র কি কখনো তার নাগরিককে খুন করতে পারে এভাবে, এবং তারা যেটা বলছেন যে আমাদের সংবিধানে মৌলিক অধিকারের মধ্যে পড়ে ধারা 21 নম্বর ধারাতে তাই তো বলা আছে যে সংবিধান আমাদের প্রত্যেককে যে মৌলিক অধিকারটা দিয়েছে সেই অধিকারটা হচ্ছে যে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, অর্থাৎ বাঁচার অধিকার আমার সংবিধান সিদ্ধ অধিকার। তাহলে পরে পুলিশ কি করে এনকাউন্টার করলো? দেখো, এই বিতর্ক আজকের নয়, বহু দিনের পুরনো, বহু যুগের পুরনো বিতর্ক। বহু এনকাউন্টার হয়েছে আমাদের দেশে, বহু ক্ষেত্রে মামলা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে। কিন্তু সুপ্রিম কোর্টের একটি বিশেষ রায় 2014 সালের 23শে সেপ্টেম্বর সেইটাকেই আপাতত এনকাউন্টারের ক্ষেত্রে একদম শিরোধার্য বলে আমাদের দেশে মনে করা হয়। কি সেটা এবং কেন?
এটা 2014 সালের 23 সেপ্টেম্বর রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি RM লোধা, এবং তার সঙ্গে সেই বেঞ্চে ছিলেন বিচারপতি রোহিন্টন ফালি নরিমান। তাদের কাছে কি মামলা গেছিল? তাদের কাছে যে মামলাটা গেছিল যে একটা মানবাধিকার সংগঠন তারা অভিযোগ করেছিল গিয়ে সুপ্রিম কোর্টে, সেই সংগঠনের নাম হচ্ছে পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ। তারা মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছিল, গিয়ে অভিযোগ করেছিল যে হুজুর, মহারাষ্ট্রে 1995 থেকে 1997 সালের মধ্যে 99টা এনকাউন্টার করেছে মুম্বাই পুলিশ। 135 জন দুষ্কৃতী, অপরাধী, অভিযুক্ত যাই হোক না কেন তাদেরকে এনকাউন্টারে মারা হয়েছে। এর বিচার চাই। কোন 135 জনকে মারা হলো তাদের বিস্তারিত বিবরণ জানতে হবে, প্রকাশ্যে আনতে হবে, এবং যে পুলিশ কর্মীরা ওই 99টি এনকাউন্টারে যুক্ত বলে জানা যাচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে ভারতীয় আইন মেনে। তখন মামলার গুরুত্ব বুঝে প্রধান বিচারপতি নিজে মামলা শুনতে শুরু করলেন। জাতীয় মানবাধিকার কমিশনের বক্তব্য জানতে চাওয়া হলো, মহারাষ্ট্র সরকারের বক্তব্য জানতে চাওয়া হলো, কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চাওয়া হলো। সমস্ত পক্ষের বক্তব্য শোনার পরে আদালত 16 দফা নির্দেশিকা জারি করলেন। কিন্তু সেই যে নির্দেশিকা তারা জারি করলেন, সেই নির্দেশিকা জারি করতে গিয়ে তারা ঠিক 2 বছর আগে অন্য একটি মামলার একটি রায়ের একটি অনুচ্ছেদের প্রসঙ্গ উল্লেখ করলেন। সেটাই কিন্তু আজকে রেলেভেন্ট, প্রাসঙ্গিক। এই যে ঘটনাটা ঘটেছে, কি বললেন? One cannot be oblivious of the fact that there are cases where the police who are performing their duty are attacked and killed. There is a rise in such incidents and judicial notice must be taken of this fact. In such circumstances, while the police have to do their legal duty of arresting the criminals, they have also to protect themselves. আদালত পরিষ্কার বলে দিল যে বহু ক্ষেত্রেই আমাদের নজরে আসছে যে পুলিশ তাদের কাজ করতে গেছে, পুলিশের উপর হামলা হয়েছে, পুলিশকে খুন করে দেওয়া হয়েছে, পুলিশকে মেরে ফেলা হয়েছে। তাহলে এরকম যদি পরিস্থিতি তৈরি হয়, পুলিশকে তো নিজেকে পুলিশের আত্মরক্ষা করার অধিকার আছে, এটাও তো আইনসম্মত অধিকার। তাহলে সেই রকম পরিস্থিতিতে পুলিশ আত্মরক্ষা করতে পারবে। যেমন এরকম একটা ঘটনা আমরা জানতে পারছি। অভিযোগ কি? পুলিশ দাবি করছে যে প্রভাস মণ্ডল, তাকে গতকাল মধ্যরাতে ওইখানে নিয়ে যাওয়া হয়েছিল, ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে যে পুকুর থেকে এই যে নাবালিকা গণধর্ষিতা হয়েছে, যে নাবালিকা যাকে খুন করা হয়েছে বলে অভিযোগ, সেই নাবালিকার দেহ যেখান থেকে উদ্ধার হলো সেইখানে নিয়ে যাওয়া হয়েছিল, মধ্যরাতে নিয়ে যাওয়া হয়েছিল। তার কারণ ঘটনাটা মধ্যরাতে ঘটেছিল। সেই কারণে পুনর্নির্মাণ যখন কোনো একটা অপরাধের করতে হয়, তাহলে পরে যখন ঘটনা ঘটেছিল, যে পরিস্থিতিতে ঘটেছিল, যে সময়ে ঘটেছিল, পুরোটাকে নির্মাণ করতে হয় আরো একবার। তাই পুনর্নির্মাণ। তাকে নিয়ে যাওয়া হয়েছিল অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে, এবং পুলিশের দাবি যে প্রভাস মণ্ডল ওখানে পৌঁছানোর পরই এক পুলিশ কর্মীর রিভলভার ছিনিয়ে নেয়, এক রাউন্ড গুলি চালিয়ে দেয় পুলিশকে লক্ষ্য করে। পুলিশ বাধ্য হয়ে আত্মরক্ষার্থে তখন পাল্টা গুলি চালাতে বাধ্য হয়, এবং 2টি গুলি প্রভাস মণ্ডলের গায়ে লাগে এবং তাতে তার মৃত্যু হয়। তাহলে পরে এই যে বলছিলাম সমাজ মাধ্যমে এই দল যারা বলছেন যে অন্যায় কাজ হয়েছে, অসাংবিধানিক কাজ হয়েছে, বেআইনি কাজ হয়েছে, তাদের জন্য এবার সুপ্রিম কোর্টের রায়ের কি অংশটুকু আমি বলতে চাই, যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে আইন মেনে যদি সবকিছু হয় তাহলে পুলিশকে আদালতই রক্ষা কবচ দিচ্ছে। কি বলছে সেখানটাতে? বলছে unless unimpeachable evidence is on record to establish that their action is indefensible, malafide and vindictive, they cannot be subjected to prosecution. মানে আদালত বলছে যে পুলিশের যদি কুমতলব না থেকে থাকে, পুলিশের যদি কোনো খারাপ উদ্দেশ্য না থেকে থাকে, এবং পুলিশ যে এনকাউন্টারটা করলো সেই এনকাউন্টারটাকে পুলিশ যদি জাস্টিফাই করতে না পারে, তাহলে আলাদা ব্যাপার, তাহলে আইন মেনে বিচার হবে, সেই পুলিশেরও বিচার হবে। কিন্তু এনকাউন্টার যদি অবশ্যম্ভাবী হয়, পুলিশকে যদি আত্মরক্ষার্থেই গুলি চালাতে হয়, তাহলে এনকাউন্টার হওয়ার পরে পুলিশ কতকগুলো নিয়ম মানবে, সেটাই সেই 16 দফা নির্দেশ। ফলে আরো একবার স্পষ্ট করে দিতে চাই যে আমাদের দেশের শীর্ষ আদালতই কিন্তু স্পষ্ট করে রায়ে বলেছে 2014 সালে 23 সেপ্টেম্বর দেশের প্রধান বিচারপতি তৎকালীন RM লোধার বেঞ্চ বলেছে যে আত্মরক্ষার্থে যদি পুলিশ গুলি চালাতে বাধ্য হয়, সেই পুলিশকে রক্ষা কবচ আদালতই দিচ্ছে। মেরেছে, ভালো করেছে। এটা